আজকে আমরা টাকার গল্প শুনব। আপনার বাবা যখন চাকরি শুরু করেছিলেন, তখন মাসে মাত্র ৫,০০০ টাকায় পুরো মাসের সংসার চলে যেত। এখন আপনি মাসে ইনকাম করছেন ৫০,০০০ টাকা। তারপরও মাসের ২০ তারিখ আসতে না আসতে আপনার পকেটে টাকা থাকে না। আপনি যদি চাকরি না করেন, আপনার চাকরি করা বন্ধুকে জিজ্ঞাসা করেন, মাসের ২০ তারিখ আসলেই পকেটে টাকা থাকে না। এখন এখানে কি খরচ বেড়েছে নাকি টাকার মান কমেছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো টাকার পুরো জার্নিটা বার্টার সিস্টেম থেকে বিটকয়েন পর্যন্ত। আর একটা প্রশ্নের উত্তর বের করব যে আপনার পকেট কেন খালি হচ্ছে। তো চলুন শুরু করা যাক। এই গল্পটা শুরু করতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন টাকা বলে আসলে কিছুই ছিল না। তাহলে মানুষ কিভাবে লেনদেন করত? প্রয়োজনীয়তা মেটাতো কিভাবে? ধরুন আপনার বাড়িতে চাল বেশি আর আপনার প্রতিবেশীর বাড়িতে মাছ বেশি। ব্যাস মাছ আর চাল বদলে নিন, লেনদেন হয়ে গেল। এটাকে বলা হয় বার্টার সিস্টেম। ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার মানুষ এই সিস্টেমে লেনদেন করত। কিন্তু যেমনটা আপনি বুঝতে পারছেন, এই সিস্টেমে কিছু সমস্যা আছে। যেমন ধরুন, আপনার দরকার মুরগি, আপনার বাড়িতে চাল আছে, কিন্তু আপনার প্রতিবেশীর বাড়িতে দরকার ডাল, তার চাল দরকার নাই। এই সমস্যাকে বলা হয় ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। তার মানে দুইজনের চাহিদা একই সাথে মিলতে হবে। এই সমস্যার সমাধানের জন্য এমন কিছু প্রয়োজন ছিল যেটা আসলে কমন, যেটা কমন একটা জিনিস দিয়ে লেনদেন করা যায়। তো প্রথমে মানুষ আইডিয়া নিয়ে আসলো কাউরি শেল। কাউরি শেল হচ্ছে সাগরে পাওয়া যায় এমন একটা শেল। তারপর লবণ, এমনকি গবাদি পশু পর্যন্ত লেনদেন করতো জাস্ট এই কমন মিডিয়াম হিসেবে। কিন্তু খেয়াল করে দেখুন, এগুলোও তো নিখুঁত নয়। কাউরি শেল তো যে কেউ সাগর থেকে কুড়িয়ে নিয়ে আসতে পারে, লবণ তো পাওয়া যায়, এমনকি গবাদি পশু মারাও যায়। এই সময় লেনদেনের একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে মানুষের প্রয়োজন ছিল এমন কিছু যেটা টেকসই, যেটা বহনযোগ্য, যেটা ভাগ করা যায় এবং যেটা দুর্লভ। এই সমস্যার সমাধানের জন্য মানুষ ধাতু দিয়ে লেনদেন শুরু করলো। প্রথমেই সোনা এবং রূপা দিয়ে লেনদেন শুরু হলো। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে লিডিয়া, মানে বর্তমান তুরস্ক, তারাই প্রথমে এই ধাতব মুদ্রা চালু করলো এবং এই মুদ্রাতে সরকারি একটা সিল থাকতো। এই সিল দেখে বোঝা যেত যে এটা ঠিক আছে, এটা লিগ্যাল মুদ্রা। সোনা এবং রূপার ভেতরে সোনাই সব থেকে বেশি ডিমান্ডেবল ছিল, কারণ সোনার কিছু বিশেষ গুণ ছিল, যেমন সোনা নষ্ট হয় না, সোনা সহজে বহন করা যায়, এবং সবচেয়ে বড় কথা সোনা হচ্ছে দুর্লভ, সহজে পাওয়া যায় না। এই জন্য একজন রাজা ইচ্ছা খুশি মতো সোনার কয়েন বানাতে পারে না। সোনা তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সোনা কিন্তু অনেক ভারী, আর ভারী হওয়ার কারণে সোনা সহজে বহনযোগ্য নয়। এই সমস্যার সমাধান প্রথম বের করলো চীনারা। চীনারা বলল, আপনি সোনা জমা রাখবেন একটা নিরাপদ জায়গায়, আর ওই সোনা জমা রাখার বদলে আপনি একটা কাগজের রিসিপ্ট নিয়ে যাবেন, এবং ওই কাগজের রিসিপ্ট দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, এবং যখন দরকার হবে তখন আবার সোনা তুলে নেবেন, নো প্রবলেম। চীনের ট্যাং রাজবংশের রাজারা প্রথম এই সিস্টেম চালু করলো। ১৭শ শতাব্দীতে ইউরোপেও এই একই সিস্টেম চালু হয়ে যায়, যে ঠিক আছে সোনা জমা রাখুন আর সোনার বদলে আপনি হচ্ছে রিসিপ্ট নিয়ে যান, ওই রিসিপ্ট দিয়ে আপনি লেনদেন করতে পারবেন। কিন্তু একটা শর্ত হলো যে এই রিসিপ্টের পেছনে সোনার গ্যারান্টি থাকবে, আমি যখন ইচ্ছা আমি আমার সোনা তুলে নিয়ে যেতে পারবো। এই যে সিস্টেম চালু হলো, এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। আর এই গোল্ড স্ট্যান্ডার্ডটাই হচ্ছে আর আজকের অর্থনীতির ভিত্তি। কিন্তু এখানেই গল্পের টার্নিং পয়েন্ট, সেটা কেন একটু পরে বলছি। তো ইউরোপে লেনদেন চলছে। এ সময় মধ্যযুগে ইতালীয় ব্যাংকাররা একটা জিনিস খেয়াল করলেন, যে সবাই সোনা তো রেখে যায়, কিন্তু সবাই সোনা একসাথে নিতে আসে না। তো তারা এখানে একটা অপরচুনিটি খুঁজে পেলেন। ইতালীয় ব্যাংকাররা চিন্তা করলেন, সবাই যেহেতু একসাথে সোনা নিতে আসে না, তাহলে এই সোনার কিছু অংশ লোন হিসেবে দেওয়া যায়, পরবর্তীতে সুদ সমেত ফেরত নেওয়া যাবে। এবং এর মাধ্যমে শুরু হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর ধারণা, মানে আজকের লোন ভিত্তিক ব্যাংকিং সিস্টেম। মানে কি, আপনার ১০০ টাকার সোনার ৯০ টাকা ব্যাংক বাজারে লোন দিয়ে দিচ্ছে। এতে করে বাজারে টাকার পরিমাণ বাড়ছে, কিন্তু আসল সোনা কিন্তু ওই ১০০ টাকারই। আর এটাই আজকের অর্থনীতির ভিত্তি। আর এখান থেকেই টাকার মান কমার খেলার শুরু। ১৯৭১ সাল রিচার্ড নিক্সন একটা বিশাল সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ওকে ফাইন, আজ থেকে আমরা টাকা গোল্ড স্ট্যান্ডার্ড মানবো না। সরকার যদি বলে এই ডলারের ভ্যালু আছে, ওকে এই ডলারের ভ্যালু আছে। এটাকে বলা হয় ফিয়াট কারেন্সি। ফিয়াট মানে আদেশ। তার অর্থ, গভর্নমেন্ট বলছে এটা টাকা, তার মানে এটা টাকা। গভর্নমেন্ট বলছে এর ভ্যালু আছে, তার মানে এটার ভ্যালু আছে। এমনটা করলো কারণ দেশ চালাতে, যুদ্ধ করতে এবং অর্থনীতি সম্প্রসারণ করতে যে পরিমাণ টাকার দরকার, সেই পরিমাণ সোনার মজুদ নেই দুনিয়াতে। তাই ১৯৭০-এর দশকে পুরো পৃথিবী গোল্ড স্ট্যান্ডার্ড ছেড়ে বেরিয়ে আসে।
এবং ফিয়াট কারেন্সিতে অর্থনীতি চলতে থাকে। তাহলে কি বুঝলেন, এই টাকার দাম নির্ভর করে কিসের উপর? বিশ্বাসের উপর। কিন্তু এখানেও তো একটা বড় সমস্যা আছে। যদি গোল্ড স্ট্যান্ডার্ড না থাকে, অর্থাৎ টাকার পেছনে সোনার বাঁধন যদি না থাকে, তাহলে সরকার যত খুশি তত টাকা ছাপাতে পারে, আর হচ্ছেও তাই। এবার মূল কথায় আসি, আপনার পকেট কেন খালি হচ্ছে? আপনার পকেট খালি হচ্ছে ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশন মানে দাম বৃদ্ধি নয়, ইনফ্লেশন মানে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। একটা উদাহরণ দেই, 2020 সালে যখন কোভিড আসলো, তখন আমেরিকান সরকার $5 ট্রিলিয়ন ছাপিয়ে মানুষকে বিনামূল্যে দিয়ে দিল। কিন্তু সেই পণ্য তো একই থাকলো। কি হলো? দাম বাড়লো। ফলাফল কি হলো? 2022 সালে ইনফ্লেশন লাফিয়ে 9.1% হয়ে গেল, যা 40 বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু বাজারে তো সেই পণ্য একই আছে। কি হলো? পণ্যের দাম বেড়ে গেল। কিন্তু এই ইনফ্লেশন কিন্তু পুরোপুরি খারাপ না। বলা হয় অর্থনীতিতে 2 থেকে 3% ইনফ্লেশন যদি থাকে, সেটা অর্থনীতির জন্য ভালো। তখন মানুষ টাকা খরচ করে। কিন্তু 9% ইনফ্লেশন মানে হচ্ছে আপনার ইনকাম বাড়ছে 5% হারে, কিন্তু আপনার পণ্যের দাম বাড়ছে 9% হারে। তার মানে আপনি গরিব। এবার আসি বাংলাদেশি টাকায়। 1972 সালে যখন টাকা চালু হয়, তখন $1 7.5 থেকে 8 টাকা পাওয়া যেত। আর 2025 সালে এসে $1 ভাঙাইলে 125 টাকা দেয়। তার মানে কি আমাদের টাকার ভ্যালু কমেছে। আর একটা অবাক করা তথ্য দেই, 2000 সালে এক ভরি সোনার দাম ছিল মাত্র 5 থেকে 6 হাজার টাকা। এখন কত জানেন? 2,16,000 টাকা। কম বেশি হচ্ছে, তবে 2 লাখের আশেপাশে, এবং 2 লাখ ছাড়িয়ে যাবে। অর্থাৎ সোনার বিপরীতে টাকা 97% ভ্যালু হারিয়েছে। এর কারণ কি? প্রথমত, আমরা যা রপ্তানি করি তার থেকে আমদানি করি বেশি, অর্থাৎ ডলার সংকট। দ্বিতীয়ত, আমাদের মুদ্রাস্ফীতি। 2023-24 সালে মুদ্রাস্ফীতি ছিল 9%-এর কাছাকাছি। তৃতীয়ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, যে কারণে আমাদের টাকার ভ্যালু হারাচ্ছে। এর মধ্যে 2024 সালের মে মাসে বাংলাদেশ ব্যাংক টাকার সবচেয়ে বড় অবমূল্যায়ন করে। ডলার 110 টাকা থেকে 117 টাকা করা হয়। এরকমটা করলে রেমিটেন্স বাড়ে, প্রবাসীরা বেশি টাকা পাঠায়, রিজার্ভ স্থিতিশীল হয়। কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তার মানে এর পেটা করতে হয় আমাদেরকে। আপনার কি মনে হয়, এই নীতি কি সঠিক? কমেন্টে জানান। এতক্ষণ তো টাকার গল্প শুনলেন, কিন্তু এখন কথা হচ্ছে টাকার বিকল্প নিয়ে। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। 2009 সালে যখন বিটকয়েন ইন্ট্রোডিউস করা হয়, তখন একটা বিটকয়েন কয়েক সেন্টে পাওয়া যেত। 2025 সালে এসে এক বিটকয়েনের মূল্য পার হয়ে গেছে $1 লাখ বেশি। বিটকয়েন বলছে পুরো দুনিয়াতে মাত্র 2 কোটি বিটকয়েন তৈরি হবে, অর্থাৎ এটা সীমিত। এবং এটা ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এটাকে নিয়ন্ত্রণ করবে না। তাই সরকার ইচ্ছা মতো ছাপাইতেও পারবে না। যেহেতু সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, তাই প্রতিটা মানুষই হবে তার অর্থনৈতিক ক্ষমতার অধিকারী। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালে বিটকয়েন 1.5 লাখ থেকে $2 লাখ চলে। কিন্তু দাম এত বাড়ছে কেন? প্রথমত, এটা ডিসেন্ট্রালাইজড, সরকারের নিয়ন্ত্রণ নেই, এবং বড় বড় বিনিয়োগকারীরা, জেপি মর্গান, ব্ল্যাক রকের মতো বড় বড় বিনিয়োগকারীরা এখানে ফান্ড কিনছে। মানুষ ফিয়াট কারেন্সির উপর আস্থা রাখছে। কিন্তু সাবধান, ক্রিপ্টো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে এক মাসে 30 থেকে 40% মূল্য আপ ডাউন করতে পারে। তার মধ্যে সরকারি রেগুলেশন অনিশ্চিত, তার মানে আপনি কোথাও গিয়ে হাত পেতে কিছুই পাবেন না। এই যে ক্রিপ্টোর দাম বাড়ছে, কারণ মানুষ বিশ্বাস করে এটার ভ্যালু আছে। তাছাড়া এটা কিছুই না, এটা জাস্ট বিশ্বাসের উপর টিকে আছে। আমাদের টাকাটাও যেমন, বিটকয়েনটাও তেমন। তো আপনি কি বিটকয়েনে বিশ্বাস করেন? কমেন্টে জানান। ওকে, ফাইন। এই যে টাকার ভ্যালু তো কমছে, তাহলে এখন আপনি কি করবেন? আপনি কিভাবে ফাইন্যান্সিয়ালি নিজেকে বাঁচাবেন? প্রথমত, নগদ রাখবেন না। ক্যাশে রাখলে ইনফ্লেশনে সেটা কমে যাবে। তাই বিনিয়োগ করুন, জমি কিনুন, ব্যবসা করুন, সোনা কিনুন। দ্বিতীয়ত, নিজেকে আপগ্রেড করুন, আপনার দক্ষতা বাড়ান, আপনার স্কিল বাড়ান, যেন আপনার আয় ইনফ্লেশনের চেয়ে বাড়ে। তৃতীয়ত, বিনিয়োগ ডাইভার্সিফাই করুন। সবসময় এক ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। কিছু টাকা দিয়ে জমি কিনুন, কিছু টাকা দিয়ে শেয়ার করুন, কিছু টাকা বিনিয়োগ করুন, অন্য কোনো খাতে ব্যবসা করুন। চতুর্থত, ফিনান্সিয়াল এডুকেশন নিন, অর্থনীতি বুঝুন, টাকা পয়সার খোঁজ খবর রাখুন, এবং সঠিক সিদ্ধান্ত নিন। এবং সোনার দাম প্রতি বছর কেন বাড়ছে, এটা আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তাই সেটা মিস না করতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুকে দেখে থাকলে এটাকে ফলো করে রাখুন। তো ফ্রেন্ডস, আজকে আমরা টাকার টোটাল জার্নিটা এক্সপ্লোর করলাম, কাউরি সেল থেকে শুরু করে বিটকয়েন পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, টাকা একটা টুল, এর নিজস্ব কোনো ভ্যালু নেই। এর ভ্যালুটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের শ্রম এবং আমাদের দক্ষতা। সিস্টেম বদলাবে, টাকার রূপ বদলাবে,
হয়তো পুরোপুরি ডিজিটাল হবে, হয়তো ক্রিপ্টো স্ট্যান্ডার্ড হবে, কিন্তু যারা বুঝে চলে তারা টিকে থাকে। আপনার পকেট খালি হবে না ভরবে এটা নির্ভর করবে আপনি অর্থনীতির এই খেলাটা কতটুকু বোঝেন। কিন্তু প্রস্তুত থাকুন, কারণ যেই জানে সেই বাঁচে। তাই কমেন্টে জানান আপনি ইনফ্লেশনের বিরুদ্ধে কিভাবে লড়াই করছেন, আপনার স্ট্র্যাটেজি কি। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা জানবো প্রতি বছর সোনার দাম কেন বাড়ছে, সোনার দামের আসল রহস্যটা কি। মিস করবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।